হাসনাত আর হচ্ছে সার্জিস। তো আমাদের বাংলাদেশের আপনার সেনাবাহিনীর ভিতরে আপনার মেজর লেভেলের কিংবা আরো হাই লেভেলের যত অফিসারগুলো আছে, মানে বর্তমান প্রতিনিয়ত দিনের পর দিন নানান জায়গায় একের পর এক একটা মনে করেন মিটিং হচ্ছে সেনাপ্রধান ওয়াকারের সাথে। আমাদের বাংলাদেশে কি তাহলে সেনা শাসন হতে যাচ্ছে? দেশে জরুরি অবস্থা জারি হতে যাচ্ছে, তাহলে কি সেনাপ্রধান আবারও বাংলাদেশে ফিরে নিয়ে আসতেছে আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে? এমন একটি নিউজ বর্তমান বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ছে। এইবার এই বিষয় নিয়ে আমরা পর্যালোচনা এবং তদন্ত করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরা হবে। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে আজকের ভিডিওতে জানতে পারবেন দেশে কি জরুরি অবস্থা জারি হতে যাচ্ছে, আর সত্যি সত্যি কি সেনাপ্রধান কি তাহলে সত্যি সত্যি শেখ হাসিনা ও আওয়ামী লীগকে দেশে নিয়ে আসতেছে। এইবার এই বিষয় নিয়ে এমন কিছু অজানা গোপন তথ্য জানতে পারবেন, যা জানলে আপনি ইতিমধ্যে অবাক হতে বাধ্য। সেই সাথে আরো জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে, আর সেখানে দেখবো আজকের ভিডিওর বিস্তারিত। সেনা শাসন হতে যাচ্ছে অনেকটা এইরকমই। আমাদের বাংলাদেশের সেনাবাহিনী বর্তমান দেশকে বাঁচানোর জন্য, বাংলাদেশের সার্বভৌমত্বকে বাঁচানোর জন্য, কিংবা দেশের স্বার্থে, কিংবা ওয়াকারকে বাঁচানোর জন্য আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর আপনার সার্বভৌমত্ব বাঁচানোর জন্য কিংবা সম্মান বাঁচানোর জন্য বহির্বিশ্বে যে একটা সুনাম, সমস্ত কিছু যে অর্জন করছে তিলে তিলে, এই অর্জনটুকু রক্ষা করার জন্য আমাদের বাংলাদেশ সেনাবাহিনী বর্তমান আপনার সমস্ত কিছুর দিক দিয়ে পারফেক্ট আছে। অন্যদিকে যে কোনো পরিস্থিতি হোক না কেন সমস্ত কিছুর মোকাবেলা করার জন্য প্রস্তুত আছে। আপনারা দেখে থাকবেন যে সমন্বয়ক সার্জিস, হাসনাত, পিনাকি, ইলিয়াস মানে জঙ্গিবাদীরা, এরা আপনার বিদেশে বসে দেখবেন যে ওয়াকারকে পদত্যাগ করাও, ওয়াকারকে রাখবো না, ওয়াকারকে এটা করব, ওয়াকারকে সেটা করব, সেনাবাহিনীকে কি আমরা কি দায়িত্ব দিছি নাকি, মানে দেশের বাপমা হয়ে গেছে ওরা, হ্যাঁ, যে সেনাবাহিনীকে দায়িত্ব দিছে কিনা। আরে বেটা 5 আগস্ট যদি সেনা প্রধান মিস্টার ওয়াকার তিনি যদি তোদের অবস্থান না নিয়ে কথা না বলতো, তাহলে তোরা কি শেখ হাসিনার পদত্যাগ করাইতে পারতি, বা তারা একটা চুল বাঁকা করতে পারতি, বা সেনাবাহিনী যদি একটু বাঁকা হয়ে বসতো পারতি কিছু করতে, বাংলাদেশে আরো লাশ পড়তো, বাংলাদেশে আরো লাশ পড়তো। কিংবা 3 বাহিনীর প্রধান যদি বাংলাদেশে একটা তদন্ত চালাইতো যে কারা বা কাদের মাধ্যমে এগুলো হইতেছে, বাঁচতে পারতি না। যাও, এই সমস্ত কথা বলবো না, আপনারা এই ভিডিওটা দেখেন। শুনেন, এটা হচ্ছে বর্তমান হাসনাতের অবস্থা। কোন দিনের অবস্থা এই ভিডিওটা আপনারা অনেকেই দেখে থাকছেন, যে যেদিন থেকে নাকি আপনার সেনা প্রধান মিস্টার ওয়াকারের পিছনে লাগছে সেদিন থেকে তার এই অবস্থা। কেন? আপনার যারা বলতেছে যে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে ফেলবে, আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে ফেলবে, আওয়ামী লীগকে উপরে ফেলে দিবে, আওয়ামী লীগকে এটা করবে, আওয়ামী লীগকে সেটা করবে। আচ্ছা বলেন তো বুকি হাত দিয়ে, আদেও কি পসিবল? আদেও কি এটা সম্ভব? যেখানে অন্তর্বর্তীকালে সরকার প্রধান ডক্টর ইউনূস, মানে তিনি আপনার বহির্বিশ্বের সাক্ষাৎকারে, আপনার নানান টিভি চ্যানেলের যে মনে করেন সাক্ষাৎকার, প্রতিটা মনে করেন সাক্ষাৎকারে তাকে একটা প্রশ্ন, কমন প্রশ্ন তাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে এই যে আপনার বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা, বিশেষ করে মূল যে সমন্বয়কারীরা হাসনাত, সার্জিস বা আদার্স যে বাজারা, তারা বলতেছে যে আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা করবে। তো আওয়ামী লীগকে কি আপনি নিষিদ্ধ করে দিবেন? তিনি কি বলছে যে না, আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ করব না, বা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা আমরা কখনো এখন পর্যন্ত বলি নাই বা আর বলবো না। আর উল্টো দিকে সমন্বয়কারীরা বলতেছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ, বাংলার মাটি থেকে চিরজীবনের জন্য আওয়ামী লীগকে উপরে ফেলে দিব। যেই বাংলার জন্ম দিছে আওয়ামী লীগ, যেই বাংলার জন্ম হয়েছে আওয়ামী লীগের জন্য, আজকে সেই বাংলা থেকে নাকি আওয়ামী লীগকে উঠাই দিব। মানে অনেকটা কি জানো, মানে
মানে আসলে বলতে হয় আসলে সার্জিস বা হাসনাদের যে বাপ আছে, ওদের বাপ তো মনে করো ওদের জন্ম দিছে, তাই না? এখন ওই জন্মদাতা পিতাকে তারা উপরে ফেলে দিবে। তারা বলবো যে আল্লাহ আমাদের গায়েবী ভাবে আমাদের মায়ের গর্ভের ভিতরে আমাদের পাঠিয়ে দিয়েছে। তারা বর্তমান নবী হতে চায়। নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আলাইহি। মানে তাদের বর্তমান যে মনে করেন যুক্তিগুলা অনেকটা আসলে এইরকমই ভাই, মিলে যায়, সত্যি কথা বলতেছি। এখন আসুন, এই যে আমাদের বাংলাদেশের সেনা প্রধান মিস্টার ওয়াকার বা সেনাবাহিনী, দেখে রাখবেন যে প্রতিনিয়ত এই সমন্বয়কদের এগেনস্টে প্রতিনিয়ত মনে করেন কঠোর হবে, প্রতিনিয়ত কঠোর হবে। আমাদের বাংলাদেশের দেখবেন যত সেনা প্রধান আছে, আমাদের বাংলাদেশে দেখে রাখবেন যে বর্তমান আপনার মেজর লেভেলের বা হাই লেভেলের যত অফিসার আছে, একদম ছোট থেকে একদম হাই লেভেলের যত অফিসার আছে, দেখবেন সবাই বর্তমান কি রেডি, সবাই প্রস্তুত। আমাদের বাংলাদেশে যে কোনো সময় সেনা, আমাদের বাংলাদেশে যে কোনো সময় সেনা শাসন চালু হয়ে যাবে, এটা বাস্তব। কারণ বর্তমান বাংলাদেশের অবস্থা খুবই ভয়ঙ্কর। কারণ জঙ্গিবাদীরা আপনার প্রতিনিয়ত বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য বহির্বিশ্ব থেকে প্রতিনিয়ত মনে করেন পায়তারা মনে করেন চালাচ্ছে প্রতিনিয়ত। তো এটা আমাদের বাংলাদেশ সেনাবাহিনী রুখে দেওয়ার জন্য প্রতিনিয়ত বাংলাদেশেও একের পর এক তদন্ত চালাচ্ছে, যেমনটা আপনারা ভিডিওতে প্রথমে দেখলেন। তো আশা করি আমাদের বাংলাদেশ সেনাবাহিনী আমাদের বাংলাদেশের সার্বভৌমত্ব, বাঙালিত্ব এবং এই জঙ্গিবাদীদের দমনের ক্ষেত্রে আপনারা বিশেষ একটা ভূমিকা রাখবেন। আপনারা ভুলে যাবেন না আপনাদের পাশে বাংলাদেশের প্রতিটি জনগণ আছে। আমি লাস্ট আরেকটি লাইন কথা বলতে চাই, সেটি হচ্ছে সমন্বয়ক সার্জিসের উদ্দেশ্যে কিংবা হাসনাতের উদ্দেশ্যে। তারা দেখবেন যে বা তাদের যে বর্তমান অবস্থা হয়েছে, আপনার আওয়ামী লীগকে শেষ করে দেবে। অন্যদিকে হাসনাতের বক্তব্য হচ্ছে যতদিন আমি হাসনাত এই পৃথিবীতে বেঁচে আছি বা আল্লাহ আমারে বাঁচায় রাখছে, ততদিন আওয়ামী লীগ এই বাংলার মাটিতে থাকবে না, আওয়ামী লীগকে আমরা উপরে ফেলে দিব। হাসনাত, আমি একটা কথা বলতে চাই, তোমার হাতে বা আমাদের বাংলাদেশে বর্তমান যে টাকাগুলো আছে সেই টাকার ভিতরে তো শেখ মুজিবুর রহমানের ছবি আছে, তাই না হাসনাত? তো তুমি যদি এক বাপের মানে জন্ম হয়ে থাকে, মানে তোমার বাপ যদি তোমারে মানে অনলি 1%, তিনি যদি তোমাকে জন্ম দিয়ে থাকে, তাহলে হাসনাত আর সার্জিস তোমরা টাকাটা চেঞ্জ করে ফেলো প্লিজ। সেখান থেকে শেখ মুজিবুর রহমানের ছবিটা চেঞ্জ করে ফেলো। এখন পর্যন্ত শেখ মুজিবুর রহমানের ছবিটা তোমরা রেখে দিছো কেন? যেখানে শেখ মুজিবুর রহমানের সমস্ত কি বলে এই ভারসাম্য বা এগুলা বা স্মৃতিগুলো সমস্ত কিছু তোমরা ভেঙে চুরমার করে দিছো, মাটির সাথে মিশাই দিছো। সেখানে এখন পর্যন্ত টাকার ভিতরে শেখ মুজিবুর রহমানের ছবিটা কেন? আশা করি সেই ছবিটাও এক দিনের ভিতরে চেঞ্জ করে ফেলবে, যদি তুমি এক বাপের জন্ম হয়ে থাকো হাসনাত। নাকি সাহস নাই, নাকি পারছো না, নাকি সেই স্পর্ধা নাই, কোনটা? নাকি সেই যোগ্যতা নাই, কোনটা? এটা তোমাকে চ্যালেঞ্জ নিতে হবে। যাই হোক, এনিওয়ে দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। তবে হ্যাঁ, এটা বাস্তব, আমাদের বাংলাদেশে সেনা শাসন অচিরেই হতে যাচ্ছে ইনশাল্লাহ, দেশের স্বার্থে, বাঙালির স্বার্থে, বাংলাদেশের পিনাকি ভট্টাচার্যের তৎপরতায় শেখ হাসিনাকে নিয়ে আন্তর্জাতিক রাজনীতিতে নতুন মোড়। অবাক হচ্ছেন যে পিনাকি ভট্টাচার্য এত বড় মাপের লোক যে তিনি আন্তর্জাতিক সম্পর্কের অনেক গতি প্রকৃতি পরিবর্তন করে দিতে পারেন, মোড় ঘুরিয়ে দিতে পারেন। হ্যাঁ, তিনি পারেন। দর্শক, শেখ হাসিনা কোথায় আছেন? দিল্লির কোন জায়গায় আছেন? পিনাকি ভট্টাচার্য গুগল ম্যাপ থেকে লোকেশন সহ দেখিয়েছিলেন। তারপরে শেখ হাসিনার স্থান পরিবর্তন করা হয়েছে, নতুন জায়গায় ভারত নিয়েছে। এরপরে শেখ হাসিনা কলকাতায় এসেছিলেন। কলকাতায় কোন জায়গা ছিলেন, কোথায় আওয়ামী লীগের লোকজনের সাথে মিটিং করেছিলেন, এটাও পিনাকি ভট্টাচার্য ফাঁস করে দিয়েছিল। এরপরে সেখানেও শেখ হাসিনা আর টেকতে পারেনি এবং পিনাকি ভট্টাচার্য চ্যালেঞ্জ দিয়েছেন ভারতের কোথাও তাকে থিতু হতে দিবে না, তার জীবন তামা তামা করে দিবে। ভারত সরকারও বিব্রত। দর্শক, ভারত
বাংলাদেশের সাথে কিভাবে ডিল করছে, প্রফেসর ইউনূস সরকার কিভাবে ভারতের সাথে ডিল করবে বা করা উচিত, এ বিষয়ে পিনাকি ভট্টাচার্য প্রতিনিয়ত সাজেশন দিচ্ছে। থিওরি ধরে ধরে একেবারে সেই চাণক্য নীতি, কৌটিল্যের অর্থশাস্ত্র সহ দেখাচ্ছেন যে ভারতের ফরেন পলিসি ডিটারমিনার্স এগুলো, হাউ ইন্ডিয়াস ফরেন পলিসি অপারেট, এটা পিনাকি ভট্টাচার্য দেখিয়েছেন যে এর বিপরীতে আমাদের কি করণীয়, কোন থিওরি দিয়ে ইন্ডিয়ার থিওরিকে মায়ের দিতে হবে। প্রতিনিয়ত পিনাকি ভট্টাচার্য শুধু নেটিজেনদের শেখাচ্ছেন না, সরকারকে শেখাচ্ছেন এবং সরকার পিনাকি ভট্টাচার্য থেকে সবক নিচ্ছে। পররাষ্ট্র সচিবের সমস্যা কি, পররাষ্ট্র সচিব কার দালাল, কোন জায়গায় কী করেছে, নারী নক্ষত্র পিনাকি ভট্টাচার্য বের করে পররাষ্ট্র সচিবের জীবনও অনেকটা তামাতামা করে দিয়েছেন। তো পিনাকি যাকে ধরে তিনি শেষ হয়ে যান। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের দুর্বলতা কোথায়, তিনি কোন জায়গায় কি মিস্টেক করেছেন, এগুলো পিনাকি ভট্টাচার্য ধরিয়ে দেন। এর মানে বাংলাদেশ কিভাবে তার ফরেন পলিসি অপারেট করবে, কি করা উচিত না উচিত, এগুলো অনেক কিছুই পিনাকির উপর নির্ভর করে এবং পিনাকি সরকারের ডিসিশন মেকিংকে প্রভাবিত করতে পারেন এবং সরকার অনেক ক্ষেত্রে বাধ্য হয় পিনাকির কাছে ফোন দিয়ে পরামর্শ চাইতে যে কি করা উচিত। তো দর্শক, এই প্রেক্ষিতে ভারত হাসিনাকে নিয়ে কিছুটা নতুন সুর ধরেছে, একটু নরম সুর আমরা দেখতে পাচ্ছি। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের বক্তব্য, হাসিনা বিরোধী গণবিক্ষোভের কথা আগেই জানতো ভারত এবং এমনভাবে কথা বলছে জয়শঙ্কর যে না, হাসিনাকে তিনি নিবৃত্ত করার চেষ্টা করতেন, তিনি বা তারা যদি সামর্থ্য থাকতো। জাতিসংঘ যেরকম সেনাবাহিনীকে থামিয়েছেন সতর্কবার্তা দিয়ে, থ্রেট দিয়ে, হাসিনাকে ভারতও থামাতো, কিন্তু আমাদের কিছু করার ছিল না। আবার প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের যে সার্ক পুনরুজ্জীবিত করার যে উদ্যোগ, এটাকেও পজিটিভলি নিচ্ছে এবং মেনে নিতে বাধ্য হচ্ছে অনেকটা ভারত। তো দর্শক, এই বিষয়গুলো কেন, এই যে ভারতের নরম সুর, এখন সার্ক পুনরুজ্জীবনে তারাও রাজি, আবার শেখ হাসিনাকে সতর্ক করতে সুযোগ থাকলে সরাসরি বলেনি, জয়শঙ্কর যেটা বলেছে তার অর্থ এটাই। এই নরম কথাবার্তা কেন বলছে, আমি মনে করি পিনাকির ডলা খেয়ে বলছে। কারণ সরকার যতটুকু চাপ ভারতকে দিচ্ছে তার চাইতে পিনাকি বেশি চাপ দিচ্ছে। যেমন হাসিনা কোথায়, হাসিনাকে ভারত মুভমেন্ট করার সুযোগ দিচ্ছে, এক এক সময় এক এক জায়গায় নিচ্ছে। ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশকে অশান্ত করার সুযোগ শেখ হাসিনাকে দিচ্ছে ভারত। এটা কিন্তু প্রফেসর ইউনূস সরকার ফাঁস করেনি। হাসিনা যে কলকাতা এসেছে এটা পিনাকি ভট্টাচার্য ফাঁস করেছে। এমনকি গুঞ্জন আছে যে তুলসী গাবার্ডের সাথে বৈঠক করিয়ে দেওয়ার চেষ্টা ভারত করেছিল, কিন্তু শেষ পর্যন্ত পিনাকিদের তৎপরতার কারণে এটা সম্ভব হয়নি, কারণ পিনাকিরা এগুলো ফাঁস করে দিতেন। কারণ পিনাকিরা পর্দার অন্তরালে অনেক তথ্য জানেন, ইলিয়াসরা, কনক সরোয়াররা বের করে আনতে পারেন, মানুষের পেটের ভিতরের তথ্য বের করে আনতে পারেন। তো ভারত অতি গোপনীয়তার সাথে হাসিনাকে কোথায় রেখেছে এটাই পিনাকি ভট্টাচার্যরা বের করে এনে ভারতকে বিব্রত করেছেন, ভারতকে বেকায়দায় ফেলে দিয়েছেন, যার ফলে ভারত এখন নরম নরম কথা বলছে, সামনে আরো নরম কথা বলবে। এমনকি আমি বিশ্বাস করি এই পিনাকিরা যদি তাদের এই অ্যাপ্রোচ অব্যাহত রাখতে পারেন, তাহলে মোদি প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের সাথে বৈঠক করতে আগ্রহ প্রকাশ করবেন এবং বৈঠক করবেন পরিস্থিতি মিটিগেট করার জন্যে। যেমন মানুষ এখন চীনমুখী হচ্ছে, চীনে চিকিৎসা নিতে যাচ্ছে, ভারতের চাইতে কম খরচে চীন আর উন্নত চিকিৎসা নিতে পারছে। ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া যাচ্ছে মানুষ এবং খরচ ভারতের চাইতে তেমন বেশি যাচ্ছে না। এই বিকল্প দেখানোর ক্ষেত্রেও পিনাকিদের অবদান সরকারের চাইতে বেশি, কারণ সরকার এগুলো ভাবার আগেই পিনাকিরা এই থিওরি বাজারে নিয়ে এসেছে। গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হওয়ার আগে
শেখ হাসিনার বিরুদ্ধে তৈরি হওয়া জনমতের বিষয়টি সম্পর্কে ওয়াকিবহাল ছিল ভারত। শনিবার 22 মার্চ ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দেশটির পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির সঙ্গে বৈঠকে একথা জানিয়েছেন, খবর দ্য হিন্দু। তবে হাসিনার উপর প্রয়োজনীয় প্রভাবের অভাব থাকায় ভারত খুব বেশি কিছু করার মতো অবস্থানে ছিল না, কেবল তাকে পরামর্শ দেওয়া সম্ভব ছিল বলে 2025 সালে সংসদীয় কমিটির প্রথম বৈঠকে বলছেন জয়শঙ্কর। এই লাইনটি ইম্পর্টেন্ট। এই লাইনটির অর্থ কী? এর অর্থ হচ্ছে ভারত বোঝাতে চায় বাংলাদেশের জনগণকে বা বাংলাদেশ সরকারকে, আমরা যদি শেখ হাসিনাকে নিবৃত্ত করার সক্ষমতা রাখতাম তাহলে শেখ হাসিনা যে গণহত্যা চালিয়েছে এটা আমরা চালাতে নিষেধ করতাম বা চালাতে দিতাম না, আমরা ভালো, এটা বোঝাতে চায়। এই যে নরম সুর, এটাই পিনাকিদের ডলাকে। হিন্দু তাদের প্রতিবেদনে জানিয়েছে ভারত ছাড়াও বাংলাদেশের ভেতরের টালমাটাল পরিস্থিতি সম্পর্কে বেশ কিছু নেতৃস্থানীয় অংশীদাররাও জানত বলে জয়শঙ্কর ইঙ্গিত দেন। এ প্রসঙ্গে তিনি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্কের সাম্প্রতিক বক্তব্যের উল্লেখ করেন। জাতিসংঘ প্রধান তখন বাংলাদেশ সেনাবাহিনীকে সতর্ক করে, যদি তারা নিরস্ত্র বিক্ষোভকারীদের উপর হামলা চালায় তাহলে তাদের শান্তিরক্ষা মিশন থেকে নিষিদ্ধ করা হতে পারে। মানে এটা কেন বলছেন জয়শঙ্কর? এই বিষয়টা উল্লেখ করেছেন এ কারণে যে বাংলাদেশের পরিস্থিতি শান্ত করতে যেরকম জাতিসংঘের মানবাধিকার কমিশনের অবদান আছে, সেনাবাহিনীকে থ্রেট দিয়েছিল, ওরকম তারাও গণহত্যা না চালাতে থ্রেট দিত যদি তারা পারত, কিন্তু তাদের সেই সুযোগ ছিল না। যদি এগুলো ফাও কথা, অবশ্যই বরং ভারতের লোক বাংলাদেশে এসে গুলি চালিয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউশন টিম তার প্রমাণ পেয়েছে। এগুলো বলে লাভ নেই, কিন্তু তারপরও ভারত এখন একটু সোজা হতে বাধ্য হচ্ছে, লাইনে আসতে বাধ্য হচ্ছে। ওই বৈঠকে বাংলাদেশ, মিয়ানমার, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও পাকিস্তানের পরিস্থিতি আলোচনার প্রধান বিষয় হয়ে ওঠে বলে প্রতিবেদনে বলা হয়। এছাড়া জয়শঙ্কর আলোচনায় উল্লেখ করেন যে বাংলাদেশের বহিরাগত শক্তির ভূমিকা রয়েছে, তবে তিনি বলছেন চীনকে তিনি প্রতিপক্ষ নয় বরং প্রতিযোগী হিসাবে দেখেন। ভারতের ভয় এটাই যে বাংলাদেশ সরকার এখন চীনের সাথে যেভাবে ঘনিষ্ঠ হচ্ছে, প্রধান উপদেষ্টার চীন সফর, এই প্রেক্ষিতে কিছু নরম তো হতে হয়, নইলে তো একুল উকুল সব হারাবে ভারত। হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে কমিটির সদস্যদের সঙ্গে জয়শঙ্কর সার্কের মানে দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থা যেটা ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেছেন। তিনি ইঙ্গিত দিয়েছেন সার্ক আলোচনার টেবিলের বাইরে নয়, এটিকে স্থগিত রাখা হয়েছে, তবে ভবিষ্যতে সার্ককে পুনরুজ্জীবিত সম্ভাবনার কথা জানান তিনি। তার প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস সার্ককে পুনরুজ্জীবিত করার জন্য উঠে পড়ে লেগেছেন, তার ফলে ভারত এখন কিছুটা নরম সুরে কথা বলছে। অল ক্রেডিট গোস টু পিনাকি। রাজনীতি কোন দিকে যাচ্ছে এটা নিয়ে এখন বাংলাদেশের প্রায় সব মানুষের মধ্যে একটা চিন্তা, আসলে কোন দিকে যাইতেছে। এই যে বাংলাদেশে একটার পর একটা নতুন নতুন ঘটনা ঘটতেছে, ঘটনা প্রবাহ এমনভাবে হইতেছে যে এইটার সাথে মনে হয় এইটার লিঙ্ক, এইটার সাথে মনে হয় এইটার লিঙ্ক, আর কিছু কিছু স্বার্থান্বেষী মহল গোফেতা দিতেছে। এনসিপি গেল, এনসিপি আর্মির বিরুদ্ধে কথা কইছে, এইবার আর রক্ষা নাই। কেউ কেউ তো বলতেছে 7 দিনের মধ্যে বলে পোলাপান এগুলো সব অ্যারেস্ট হয়ে যাব। কিন্তু ভাই আমার তো মনে হয় না আর্মি এই ধরনের কোনো অ্যাকশনে যাবে। যে ঘটনাটা ঘটছে এটা যদি প্ল্যানিংও হয়ে থাকে, হইতেও পারে, আমরা কিছু জানি না ভাই। কারণ প্ল্যানিং করে রাজনীতিতে খেলা সব পার্টি খেলে, তাই না? যেমনটি ধরেন কিছুদিন আগে মাহফুজ সাহেব জামাত সম্পর্কে একটা কটূক্তি করলো। তো মাহফুজ সাহেব যে কটূক্তিটা করলো আমরা সবাই জানি। এই সেই মাস্টার মাইন্ড মাহফুজ সাহেব ছাত্র শিবিরের সংগঠনের একজন কর্মী এবং একজন নেতা। সেখান থেকে উনি আসছেন জামায়াত ইসলামীতে। যারা ছাত্র শিবিরে থাকে, আপনাদের অনেকের জ্ঞাতার্থে জানায় রাখি, যারা ছাত্র শিবিরে থাকে তাদের যখন ছাত্রত্ব শেষ হয়ে যায় তখন তারা জামাতে চলে যায়। তো উনি জামাত অনুসারী হইয়া কেন বলল আমাদের জামাত সম্পর্কে কটূক্তি? এটা একটা খেলা, অনেকেই বলতেছে, আমি বলি না। পুরো যারা রাজনীতি নিয়ে আলোচনা করেন তারা বুঝতেছে এবং তারা বলতেছে এটা একটা খেলা। এরকম খেলা আরো অনেক হবে। খেলা তো মাত্র শুরু,
এখন তো ইলেকশনের কোনো আওয়াজই দেয় নাই সরকার। এর আগে দেখবেন কত ঘটনা ঘটতেছে। এই যে বাংলাদেশে যতগুলা ইসলামী দল আছে, মানে ইসলামী সংগঠন আছে বা রাজনৈতিক দল আছে, এরা সবাই এই এনসিপিকে সাপোর্ট করবে বা অলরেডি করতেছে, কিন্তু পাবলিকলি আসতেছে না। অনেকেই বলতেছে এটা ওদের একটা নতুন গেম প্রসেস, এইভাবে ওরা খেলবে। কারণ মাঠে বিএনপি ছাড়া কোনো বড় দল নাই। এখন বিএনপি তো সত্যি কথা বলতে কি বন্ধুরা একটা বিরাট দল, মানে আওয়ামী লীগের পরে ওরাই একমাত্র দল যারা অনেক ক্ষমতা রাখে, যাদের অনেক অনুসারী আছে। জামাতের অবস্থাটা হয়েছে, জামাতকে আমরা গত 2 বারই দেখছি কারোর সাথে গাঁটবন্ধন ছাড়া জামাত আসতে পারে না। জামাত একা আসলে খুব একটা ভালো রেজাল্ট করতে পারে না, যদিও সেই প্রেক্ষাপট এখন বদলে গেছে। এখন মানুষের মধ্যে সেই আগের সে জামাতের প্রতি যে একটা মানে অনীহা ছিল সেটা চলে গেছে অনেকটা। এর পিছনে অনেকগুলো কারণ আছে, সেই অ্যানালিসিসগুলো আমি নাইবা করলাম। তবে জামাতের এখন যে পজিশন, বিএনপির পরে বাংলাদেশে জামাতের পজিশন, কিন্তু জামাত এককভাবে এতগুলো সিটে আসতে পারবে না। তাই কি করছে জামাত সমস্ত ইসলামী দলগুলো মিলা এনসিপির সাথে গাঁটবন্ধন করছে। এবার আসেন এই ইসলামী দল কতগুলো, বাংলাদেশে কিন্তু অনেকগুলো ইসলামী দল আছে। আমি যদি নামগুলো পড়ি তাহলে আপনারা বুঝবেন কতগুলো ইসলামী দল বাংলাদেশে আছে। নাম্বার 1 বাংলাদেশ জামাতে ইসলাম জেআই, নাম্বার 2 ইসলামী আন্দোলন বাংলাদেশ, নাম্বার 3 বাংলাদেশ খেলাফত মজলিস, নাম্বার 4 ইসলামী ঐক্য জোট যেটাকে JIOJ বলা হয়, বাংলাদেশ খেলাফত আন্দোলন ইসলামী ফ্রন্ট বাংলাদেশ, 7 নম্বরে জামাতে উলামায়ে ইসলামী বাংলাদেশ, 8 নম্বরে আছে বাংলাদেশ ইসলামী ঐক্য জোট, 9 নম্বরে বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট, 10 নম্বরে আছে আল্লামা ফয়জুল্লাহ ফাউন্ডেশন, 11 নম্বরে আছে বাংলাদেশ খিলাফত মজলিস, 12 নম্বরে আছে খেলাফত মজলিস, 13 নম্বরে আছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। বাট হেফাজতে ইসলাম বাংলাদেশ কোনো পলিটিক্যাল পার্টি না, মানে সিগনিফিকেন্ট পলিটিক্যাল ইনফ্লুয়েন্স আছে তার ইসলামী অন্য দলগুলোর প্রতি। এই যে দলগুলো আছে এদের সবাই তো কিছু না কিছু অনুসারী আছে, তাই না? থাকাটাই স্বাভাবিক। তো এরা কাকে ভোট দেবে? এরা নিশ্চয়ই আওয়ামী লীগ থাকলে আওয়ামী লীগকে বা বিএনপি থাকলে বিএনপিকে ভোট দিত না, এরা এদের দলীয় প্রার্থীরাই ভোট দিত। এরা এই ভোটগুলা ক্যাপচার করে তাদের দলীয় জোট থেকে একসাথে এরা আর এনসিপি এরা যদি এক হয়, সে এক কিন্তু কোনো গাঁটবন্ধন না, কোনো ইসলামী দলগুলো একসাথে আসছে না, তাদের মেন্টালি সাপোর্ট একে অপরের দিকে, তাদের মেন্টালি সাপোর্ট এই এনসিপির দিকে। মনে করেন একটা কনস্টিটিউয়েন্সিতে 2 জন প্রার্থী আছে, মানে একজন আছে বিএনপির, আরেকজন কে আসবে জামাত ইসলাম বা ইসলামী ঐক্য জোট থেকে। যদি তেমন পার্টি থাকে তাহলে ওইখানে তাকেই দেওয়া হবে, ওইখানে এনসিপির কোনো পার্টি যাবে না। বাট দ্য সেম টাইম অন্য আরেক জায়গায় যে দেখা গেল ওইখানে এনসিপির যে পার্টির যে প্রার্থী আছে তার অবস্থান ভালো, ওইখানে ইসলামী ঐক্য জোটের বা ইসলামী এই যে দলগুলো আছে এরা ওইখানে কোনো প্রার্থী দিবে না। আমি বারে বারে বলতেছি এরা কিন্তু কোনো গাঁটবন্ধন করছে না, এরা ভিতরে ভিতরে আন্ডারস্ট্যান্ডিং করে এরকম একটা পজিশন করেছে। তারপরে দেখেন এরপরে যেটা আসবে আন্দোলন, এই আন্দোলন চলে যাওয়ার পর এই আর্মির সাথে যে গন্ডগোলটা চলছে এইটা মিটমাট হওয়ার পর এই এনসিপি নতুন আরেকটা আন্দোলন শুরু করবে, সেটা হলো 16 বছরে ভোটার করতে হবে। আর 16 বছরের ভোটার নিয়ে অনেকেরই বিভিন্ন রকম মতবাদ আছে। একটা পার্টি চাচ্ছে না 16 বছরে ভোটার লিস্ট করা হোক, তাহলে 16 বছরে যদি ভোটার লিস্ট করা হয় তাহলে প্রায় 3 থেকে 3.5 কোটি ভোটার নতুন হয়ে যাবে। এটার জন্য সময়ের দরকার। তারা বলছে তাহলে সময় ক্ষেপণ হবে, দরকার নাই। আর এই 3 থেকে 3.5 কোটি ভোটার যদি ভাই হয়ে যায় এরা কারে ভোট দিব বলেন?
নর্মালি এনসিপিরে ভোট দিব। যদি ওরা কোনো ডাইরেক্ট পার্টিতে ইনভলভ না থাকে, মানে ইসলামিক কোনো সংগঠনের মধ্যে ইনভলভ না থাকে, তাহলে ওরা ভোট দেবে এনসিপিরে। বিকজ এটা একটা সহজাত প্রবৃত্তি মানুষের, যে ধরেন আমাদের যে ফিল্মে জায়েদ খান যখন সেক্রেটারি ছিল, তখন যারে মেম্বার বানাইছে সে কিন্তু সবসময় জায়েদ খানকেই ভোট দেবে, কারণ ও ভাববে এই লোকটা আমার মেম্বার বানাইছে। এই যে 3 কোটি ছেলে পেলে যদি নতুন ভোটার হইতে পারে, এরা কারে ভোট দিবে? এরা কি একবার ভাববে না আমরা কাদের জন্য ভোটার হইলাম? নাহলে আমাদের নেক্সট ইলেকশন পর্যন্ত ওয়েট করতে হইতো, আবার 4 বছর 5 বছর পরে ইলেকশন হবে। আমাদেরকে তো এনসিপি এই ভোটিং পাওয়ারটা আইনা দিল, এরা সব এনসিপিরে ভোট দিবে। এবং এইটা নিয়ে আরেকটা নতুন আন্দোলন সামনে আসতেছে, যে এনসিপি চাইবে তার সাথে যারা একাত্তা আছে মানসিকভাবে, তারাও বলবে হ্যাঁ আমরা চাই 16 বছর থেকে দেওয়া হোক। তখন সরকার হয়তো বা 16 থেকে 17-তে আনবে, 18 থেকে কমায় দিতে পারে। এখন অনেকেই বলতেছে যে ভাই কেন হবে না, 16 বছরের যদি কিশোর গ্যাং যারা আছে ওরা যদি বিভিন্ন জায়গায় চায় খুন খারাপি করতে পারে, রেপ করতে পারে, ডাকাতি করতে পারে, তাহলে ওরা ভোটার হইতে পারে না? 16 বছরে তো ওরা সব কিছুই করতেছে কিশোর গ্যাংরা। এটা একবার কেউ চিন্তা করেন না? চিন্তা করার সময় আসছে, এই চিন্তাগুলো আপনাদেরকে ঢুকাই দেবে এনসিপি। আপনারা যারা এনসিপিকে খুব আন্ডার এস্টিমেট করতেছেন, তাদেরকে আমি এখন থেকেই বলে দিই, এত আন্ডার এস্টিমেট করেন না। আপনারা সবাই বলেন, বা কিছু কিছু মানুষ বলেন, কিছু কিছু রাজনৈতিক নেতা বলেন পিচ্ছি পোলাবার নাকে টিপ দিলে দুধ ভরে, এরা কি রাজনীতি করব? ভাইরে, এখন এদেরই সময়। আমার বয়স যা হয়েছে বা আপনার যা বয়স হয়েছে, আমরা এখানে করবো, ইয়াংরা আসবে না। আর আমি তো চাই আমার ছেলে একা যাক, আমার জীবন তো শেষ। আপনারা তো রাজনীতি করছেন, 30 বছর 40 বছর ধরে রাজনীতি করতেছেন, আরো করতে হইব, করেন, কোনো অসুবিধা নেই। এদেরকে এনকারেজ করেন, এদেরকে এনকারেজ করেন। এরা এমন একটা জেনারেশন যে 36 দিনে একটা দেশকে স্বাধীন করে ফেলাইছে, 36 দিনে একটা এমন সরকারকে হিলায় ফেলাইছে যে সরকারকে 16 বছরে আমরা কেউ হিলাইতেই পারি নাই। এরা নামায় দিছে। এদের পাওয়ারটা দেখেন না, এদের মধ্যে উদ্যমতা দেখেন না, এদের মধ্যে সাহসটা দেখেন না। যে বর্ণনাটা আসিফ দিল, যে টেলিভিশনে আইসা যমুনা টিভিতে কিভাবে কিভাবে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আনলো, ওই সময় কার কার সাথে কথা বলছে, ওই সময় বাকি লোকগুলা কোথায় ছিলেন? একবার ভাবতে পারেন বন্ধুরা যারা শুনছেন, তখন হাসিনা গভর্নমেন্ট পাওয়ারে, পুলিশ ছাত্রদের বিপক্ষে, আর্মি বিপক্ষে, র্যাব বিপক্ষে, এইখানে একে মারতেছে, এইখানে ওরে মারতেছে, এইখানে ওরে ধরে নিয়ে যেতেছে, এর মধ্যে এরা এইগুলা করছে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং হইল, এরা এমন চালু পোলাপান, এগুলো রাত্রে কোথায় ঘুমাইতো এই ডিবির হারুন রোটের পায় নাই, তাহলে একবারে আরো অনেক আগেই ধরে ফেলাইতো। এক একজন এক এক জায়গায় থাকতো, এমন ভাবে লুকাইতে থাকতো, এমন ভাবে ভিতরে ভিতরে ওরা প্ল্যান করছে যেটা একটা যে কোনো থ্রিলিং সিনেমাকে হার মানায়। এদেরকে মানতে হবে, এদেরকে ভালোবাসতে হবে, এদেরকে বুকে টানতে হবে, এদেরকে জায়গা করে দিতে হবে। যারা দিনে রাত্রে বলেন এদেরকে দিয়ে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, তারা ভুল পথে যাচ্ছেন, তারা ভুলে যাচ্ছেন। এই জেনারেশন সামথিং ডিফারেন্ট। আবারও বলি, এরা যা করছে, এরা যা কইরা দেখাইছে, আমরা পারি নাই ভাই 17 বছরে, এরা কইরা দেখাইছে। এদেরকে আন্ডার এস্টিমেট আপনারা কেন করেন? এদের অনেক রকম প্ল্যান আছে, এরা দেশটাকে গুছাইতে চায়। এদের নামে অনেক ধরনের টুকটাক ঝামেলা আসতেছে, এগুলো গুছিয়ে ফেলাবে। কারণ শত হইলেও তো এরা একটা ইয়াং পোলাপান, অনেক কিছু সংবরণ করতে পারে না, বা এদের মধ্যে কেউ কেউ তো দুষ্ট চরিত্রে থাকতেও পারে। এগুলাকে এরা সাফা করবে। যদি এই ধরনের কোনো রকম
যে কোনো ধরনের ইলিগেশন এদের নামে যদি আসে এরা ব্যবস্থা নেবে, কারণ এরা জানে এরা কি প্রমিস করে আসতেছে, এরা জানে মানুষ ওদেরকে কতটুকু বিশ্বাস করতেছে, এরা জানে এরা মানুষের সাথে ওয়াদাবদ্ধ যে আমরা দুর্নীতি করব না, এরাও করতে পারবে না। একটু সময় দেন, এনসিপি আলাপ করি এই জন্য যে এই দলটার প্রতি আস্থা মানুষের দিন দিন বাড়ছে। ঠিক যেমনটি কালকে একটা ব্লগে বললাম যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশের অধিকাংশ মানুষ চায় 5 বছর 7 বছর থাকুক, দেশটাকে ঠান্ডা করে যাক, দেশটাকে একটা জায়গায় নিয়ে যাক। আমরা এখনো চাই একটা নতুন দল আসুক। অবভিয়াসলি বিএনপির সাথে ভোটের মাঠে জিতে আসাটা কতটুকু ব্যাপার সেটা সময় বলবে, কিন্তু এরা যদি 5টা লোকও চাইতে পারে, 5টা লোকও যদি পার্লামেন্টে চাইতে পারে, তাহলে মনে রাখবেন যে দল সরকার গঠন করবে তাদেরকে প্রত্যেকটা ব্যাপারে জবাবদিহিতা করতে হবে। এটা আওয়ামী লীগের সময়কার সে জাতীয় পার্টির বিরোধী দল হবে না, এটা আপনারা গ্যারান্টেড থাকতে পারেন। কাজেই এদেরকে সাহায্য করেন, এদেরকে মনোবল বাড়ান। আর আপনারা যারা এনসিপিকে সাপোর্ট করেন তারা বিভিন্ন কথাবার্তা শুনে ভয় পাবেন না, এরা ভীতু না। যেহেতু ওরা ভীতু না, ওরা যেহেতু বলে যে কোনো সময় মরে যেতে পারি দেশের জন্য, কাজে ওদেরকে আমাদের সবসময় মানসিকভাবে হেল্প করা উচিত। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা যে ভিডিও ফুটেজ দেখতে পেয়েছেন, বাংলাদেশকে নিয়ে যে তথ্য আপনারা পেয়েছেন, এইবার এই বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, ভিডিওতে আমাদের কোনো নিজস্ব কথা বলা হয় না, যা কিছু দেখছেন যা কিছু শুনছেন সব কিছুই কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করে নিয়ে আপনাদেরকে দেখানো হয়েছে। ধন্যবাদ।